আসসালামু আলাইকুম দর্শক, প্রথমে একটা ভিডিও দেখেন, এরপরে ভিডিও সম্পর্কে সামান্য কিছু কথা বলে শেষ করে দিব। এজন্য আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। চলুন ভিডিওটা একটু দেখে আসি। মাননীয় স্পিকার, আমরাই বলি যে এই বাজেট বৈষম্যহীন, এই বাজেট জনবান্ধব, গণবান্ধব। তাহলে আমার প্রশ্ন, এ কেমন বৈষম্য শাপলার শহীদদের সাথে? বক্তব্য রাখবেন মাননীয় সদস্য মাহবুবা হাকিম, 348, মহিলা আসন 48। আপনার সময় 5 মিনিট। সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, 11 জুন 2026 কলরিত এই গ্যালারিতে মাননীয় অর্থমন্ত্রী যে ঐতিহাসিক বাজেট ঘোষণা করেছিলেন, আমি তার সমালোচনার খাতিরে সমালোচনা কিংবা বিরোধিতা করতে আজ এখানে আসিনি। এসেছি বাজেট সম্পর্কে আমার অজানা কিছু তথ্য জানার অধিকার নিয়ে। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের বাজেট বক্তৃতা এই বইটিতে 65 নম্বর পৃষ্ঠায় বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধাদের জন্য কল্যাণে বাজেট উল্লেখ আছে, কিন্তু কোথাও নেই 5 মে 2013 শাপলার গণহত্যার শহীদদের স্বীকৃতি। মাননীয় স্পিকার, আমরাই বলি যে এই বাজেট বৈষম্যহীন, এই বাজেট জনবান্ধব, গণবান্ধব। তাহলে আমার প্রশ্ন, এ কেমন বৈষম্য শাপলার শহীদদের সাথে? মাননীয় স্পিকার, উল্লেখ্য যে তৎকালীন যে 3টি রাজনৈতিক দল শাপলার শহীদদের স্বীকৃতি দিয়েছিলেন, তার মধ্যে আমাদের আজকের সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আরও উল্লেখ্য যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্থানীয় সরকার প্রকল্প তাদের বাজেট থেকে জুলাই যোদ্ধাদের সাথে 18 অক্টোবর 2025 শাপলার শহীদদের কয়েকটি পরিবারকে এককালীন অনুদান দেওয়ার কার্যক্রম শুরু করেছিলেন। তাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, বৈষম্যহীন এই বাংলাদেশে বৈষম্যহীন বাজেটে সব শহীদ সমান মর্যাদা পাক। মাননীয় স্পিকার, এখন আমি চলে যাব টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে ব্যবসা বান্ধব আমাদের বাজেটটিতে। আমার অনেক মাননীয় বিরোধী দলের সংসদ সদস্য বলেছেন আমরা কেউ নাকি টেকনিক্যাল কোনো পয়েন্ট বলিনি, তাই আমি টেকনিক্যাল একটি পয়েন্টই বলছি। মাননীয় স্পিকার, আমাদের অর্থনীতির যে মূল চালিকা শক্তি, যা কিনা রপ্তানি আয়ের 85% এবং জিডিপির প্রায় 12% ধরে রেখেছে, সে আরএনজি এবং টেক্সটাইল খাতের সারা বছর বাজেটের দিকে তাকিয়ে থাকে শুধুমাত্র পলিসি সাপোর্ট, শুল্ক ছাড় নীতির জন্য। কিন্তু এই অর্থ বছরের বাজেটে সবচেয়ে বড় টেকনিক্যাল যেটা সংশোধন সৃষ্টি করেছে, চেঞ্জটা, তা হচ্ছে বন্ড লাইসেন্স ছাড়া শুল্ক মুক্ত কাঁচামাল আমদানির সুযোগ বাড়ানো। এমনকি 30% যে ভ্যালু এডিশনের শর্ত ছিল, তাও পুরোপুরি তুলে দেওয়ার প্রস্তাব এসেছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে জানতে চাচ্ছি, এই সিদ্ধান্তের ফলে আমাদের উইভিং, স্পিনিং, ডাইং, ফিনিশিং এবং অন্যান্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে শিল্পগুলি আছে, তা কিভাবে টিকে থাকবে? হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের দায়িত্বই বা কে নিবে? মাননীয় স্পিকার, এখন আমি চলে যাব মাদক দ্রব্যের বিরুদ্ধে আমাদের এই বাজেটের দিকে। আপনার অনুমতি নিয়ে আমি পর্যালোচনা করতে চাচ্ছি। বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল অ্যাডভোকেটস এই সংগঠনটির দেয়া তথ্য অনুযায়ী তারা দীর্ঘদিন ধরে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে তামাকজাত, নিকোটিনজাত এসব দ্রব্য নিষিদ্ধের দাবি জানিয়ে এসেছেন, কিন্তু বর্তমান অর্থ বছরের বাজেটে সেই দাবি প্রত্যাহার করে এসব পণ্যকে করের আওতায় এনে কার্যত বাজারে এর বৈধতা সৃষ্টি করা হয়েছে। মাননীয় স্পিকার, সিগারেটের দাম বেড়েছে সত্য কথা, কিন্তু তার চেয়ে বড় সত্য কথা, 75% সিগারেট বাংলাদেশের নিম্ন স্তরের মূল্যের বাজারে সৃষ্টি হয়, যেখানে দাম বেড়েছে মাত্র 2 টাকা। এই মূল্যস্ফীতির প্রেক্ষাপটে এই বৃদ্ধিটা আমাদের নতুন প্রজন্মকে ধূমপানে কতটা নিরুৎসাহিত করতে হবে, তাকে সত্যিই ভাববার বিষয় নয়? মাননীয় স্পিকার, এখন আমি চলে যাব একটু শিক্ষা খাতে। সময় অনেক কম, যদি মেহেরবানি করে সময় দেন আমি কৃতজ্ঞ থাকব। তা হচ্ছে 14 জুন 2026 মোহাম্মদপুর 13 আসনের আমাদের মাননীয় সংসদ সদস্য বলেছেন, বর্তমানে শিক্ষা বান্ধব বাজেটে শিক্ষার সাথে সরকার সংস্কৃতি, খেলাধুলা, বিভিন্ন প্রতিযোগিতার
উদ্যোগ নিয়েছেন, নিঃসন্দেহে তার বক্তব্যের সাথে আমরা একমত। তবে তিনি একই সাথে বলেছেন আমাদের অনেকেই নাকি সংস্কৃতির বিরোধিতা করে। মানে স্পিকার, আপনার মাধ্যমে আমি আমার মাননীয় সংসদ সদস্যকে, প্রতিমন্ত্রীকে জানাতে চাচ্ছি, বিরোধিতা কখনো সংস্কৃতি তথা সুসংস্কৃতির সাথে হতে পারে না। বিরোধিতা হয় সংস্কৃতির নামে অপসংস্কৃতির সাথে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে সত্যিকার অর্থে বিনীত অনুরোধ জানাচ্ছি, এই যে শিক্ষা বান্ধব বাজেটটি সত্যিকার অর্থে যেন সুশিক্ষার জন্য কার্যকর হয়, যেখানে একাডেমিক শিক্ষার পাশে থাকবে নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং ধর্মীয় চেতনা, এবং বরাদ্দ থাকবে শিক্ষকদের মান উন্নয়নের জন্য পর্যাপ্ত দিক নির্দেশনা। কারণ মাননীয় স্পিকার, এডুকেশন উইথ হ্যাপি। আপনার বক্তব্য খুব ভালো হয়েছে, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের এই ভিডিও থেকে আমার মানে দুইটা বিষয় নিয়ে কথা। সেটা হলো, এক নম্বরে যারা নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী মনা মানুষ আছেন তাদেরকে উদ্দেশ্য করে যেই কথা, সেটা হলো মানে অনেক নাস্তিক দেখা যায় একটু ভালো শিক্ষিত হইলেই তারা করে কি, মানে ইসলাম বিদ্বেষী হয়ে ওঠে। আর মানে ইসলামপন্থী যারা তাদেরকে একটু সেকেলে ভাবার চেষ্টা করে তারা। কিন্তু আজকে এই খেলাফত মজলিসের এই নারী এমপি দেখিয়ে দিলেন যে আসলেই যারা ইসলাম মানে তারা আসলে মূর্খ মানুষ না, তারা আসলে সাধারণ মানুষ না, তাদের মধ্যে শতভাগ শিক্ষিত মানুষের অভাব নেই। এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। এটা হলো এক নম্বর কথা। আর দুই নম্বর যে কথা, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামের ভাইদেরকে উদ্দেশ্য করে। সেটা হলো, এই যে খেলাফত মজলিসের এই নারী এমপি তিনি যে সংসদে কথা বললেন, এখন আপনারাই বলেন তো ওনার পর্দার ভিতরে কি কোনো খেলাফ আছে? না, উনি শতভাগ পর্দা মেনটেন করেই তিনি সংসদে গিয়েছেন, শতভাগ পর্দা মেনটেন করেই তিনি সংসদে কথা বলেছেন। এটা আপনারা দেখেছেন। তো আমার কাছে প্রশ্ন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হইল, আল্লাহ তাআলা যদি আপনাদেরকে প্রশ্ন করে যে খেলাফত মজলিসের নারী এমপি মুখ হাত ঢেকে সে সংসদে বক্তব্য দিতে পারলে, তোমাদের মতো জামাত ইসলামের নাম কাওয়াস্তে যে ইসলামিক দল, এই দলের নারী এমপিরা কেন মুখ ঢেকে কথা বলতে পারেননি, কেন পর্দা মেনটেন করে কথা বলতে পারেননি? জামাত ইসলামের ভাইয়েরা আসলে কি জবাব দিবেন তখন? এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আপনারা যদি কোনো উত্তর থাকে সদুত্তর, আপনারা সদুত্তরটা দিবেন। এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আপনারা জানাবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিবেন। শতভাগ ইসলামকে মেনে, পর্দা মেনটেন করে, ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মেনেই দেশ পরিচালনা করা যায়, চাকরি করা যায়, সব কিছুই করা যায়। সংসদে যাওয়া বা চাকরি করা এটা ইসলাম নিষেধ করেনি। আমরাও এটার ব্যাপারে কথা বলি না, আমরা বলি পর্দার ব্যাপারে কথা, যে আপনাকে পর্দা মেনটেন করতে হবে, যেহেতু আপনারা ইসলামিক দল নাম দিয়েছেন। কারণ আপনারা ইসলামিক দলের নাম দিয়ে যদি পর্দা মেনটেন না করেন, তাহলে এই ক্ষেত্রে মানুষ বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যই আপনাদেরকে নিয়ে আমাদেরকে কথা বলতে হয়। আল্লাহর কসম করে বলছি, ব্যক্তিগত কোনো প্রতিহিংসার কারণে আমরা কথা বলি না। কারণ যদি আপনারা আওয়ামী লীগ, বিএনপির মতো দল হইতেন, কথা বলতাম না আপনাদেরকে নিয়েও। কারণ তখন তো আপনাদের নামের পাশে ইসলাম থাকতো না, তখন মানুষ বিভ্রান্ত হতেন না। এই জন্য আমরা কথা বলার দরকার হতো না। এই হলো কথা। তো যাই হোক, আপনারা ভিডিওটা একটু শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং ইঞ্জিনিয়ার মাহবুবা ম্যাডামের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।